এমন একটি গ্রাম যেখানে গত ১০ বছরে কোনো মহিলা সন্তান জন্ম দিতে পারেনি। আর গ্রামের সবাই বিশ্বাস করে এর পেছনে রয়েছে জঙ্গলের মাঝখানে থাকা একটি অভিশপ্ত বাড়ি। সেই বাড়িতে থাকে এক রহস্যময় বৃদ্ধা যে কাঁচা মাংস খায়, অদ্ভুত সব রিচুয়াল করে আর যার সম্পর্কে গ্রামের মানুষ ভয়ঙ্কর সব কথা বলে। কিন্তু আসল রহস্য তখনই শুরু হয় যখন লীলা নামের এক মেয়ে এই বাড়িতে বিয়ের পরে সে জানতে পারে এই বাড়ির সঙ্গে শুধু গ্রামের অভিশাপের সম্পর্কই নেই, তার নিজের গর্ভের সন্তানের সঙ্গেও জড়িয়ে আছে এক ভয়ঙ্কর রহস্য। আর সবচেয়ে বড় প্রশ্ন হলো, তার গর্ভের সন্তান জন্মের পর থেকেই গ্রামে একের পর এক অঘটন ঘটতে শুরু করে। আর লীলার পরিবার কি আদৌ এই অভিশাপ থেকে বাঁচতে পারবে? আজকের গল্পে এমন কিছু টুইস্ট আসবে যেগুলো শেষ পর্যন্ত আপনাকে ভাবতে বাধ্য করবে যে মানুষের চেহারার আড়ালে আসলে কে লুকিয়ে আছে। বলছিলাম সম্প্রতি মুক্তিপ্রাপ্ত দুর্দান্ত মালায়াম হরর ওয়েব সিরিজ যার নাম হলো মুথাসি, এর অর্থ হলো দাদিবা। তাই ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট, প্লিজ ভিডিওটি লাইক এবং শেয়ার করে দিন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। তো চলুন ডুব দেই আজকের রহস্যের গভীরে। গল্পের শুরুতেই দেখা যায় ঘন জঙ্গলের একদম মাঝখানে একটি মাত্র বাড়ি। রাতে লীলা নামের এক মহিলা সেই বাড়িতে ঘুমিয়েছিল। হঠাৎ লীলা বাইরে থেকে কিছু অদ্ভুত শব্দ শুনতে পায়। বাইরে এসে সে দেখতে পায় তাদের বাড়ির আশেপাশে একটি বেজি ঘুরে বেড়াচ্ছে। ঠিক তখনই লীলার স্বামী রাজন তীর ছুঁড়ে সেই বেজিটাকে মেরে ফেলে। এরপর রাজন লীলাকে দেখে বলে, তুমি এই রাতে এখানে কি করছো? যাও গিয়ে ঘুমাও। এরপর রাজন সেই বেজিটাকে বাড়ির ভেতরে নিয়ে আসে এবং তার মাংস টুকরো টুকরো করতে শুরু করে। সেই মাংসের টুকরোগুলো আর একটি মদের বোতল নিয়ে সে বাড়ির উপরের ঘরে চলে যায়। সেই ঘরের ভেতরে লম্বা চুলওয়ালা এক বৃদ্ধ মহিলা থাকে। রাজন সেই বৃদ্ধ মহিলাকে বেজির মাংস আর মদ খেতে দেয় এবং তার চুলও আঁচড়ে দিতে থাকে। হঠাৎ সেই বৃদ্ধ মহিলা লীলাকে উকি দিয়ে দেখতে পেয়ে যায়। এরপর সে লীলাকে ডাকতেই লীলা ভয় পেয়ে সিঁড়ি থেকে নিচে পড়ে যায়। এরপর গল্পটা কিছুটা ফ্ল্যাশব্যাকে চলে যায়। সেখানে দেখা যায় লীলার পরিবারকে। কয়েকদিন আগে লীলার বাড়িতে রাজনের বিয়ের প্রস্তাব এসেছিল, তাই রাজনের সঙ্গে লীলার বিয়ে দেওয়ার জন্য লীলার বাবা আর তার দুই বোন রাজনের গ্রামের উদ্দেশ্যে রওনা দেয়। কিন্তু রাজনের গ্রামে যাওয়ার মতো ভালো কোনো রাস্তাই ছিল না, তাদেরকে জঙ্গলের ভেতর দিয়ে যেতে হচ্ছিল। যাওয়ার পথে লীলার দুই বোন তাদের বাবাকে বলতে থাকে, বাবা, লীলা এত ঘন জঙ্গলের মধ্যে কিভাবে থাকবে? না বাবা, আমরা এই বিয়েতে রাজি হব না। তখন লীলা নিজেই তার বোনদের বোঝাতে থাকে। লীলার কথাবার্তা শুনে মনে হচ্ছিল রাজনকে সে নিজেই বিয়ের জন্য পছন্দ করেছে। আসলে লীলার বাবারও এই বিয়েতে খুব একটা মত ছিল না, কিন্তু মেয়ের পছন্দের বিরুদ্ধে একজন বাবার কি বা করতে পারে। অন্যদিকে রাজন এবং আরও একজন লোক বিয়ের প্রস্তুতি নিতে থাকে। সে লোকটা রাজনকে বলে, তোমার বিয়েটা কিন্তু গ্রহণের সময় হতে হবে। কিছুক্ষণ পর সত্যি গ্রহণ শুরু হয়ে যায়। ঠিক সেই সময় লীলা আর তার পরিবারের লোকজন সেখানে এসে পৌঁছায়। লীলার বাবা রাজনকে জিজ্ঞাসা করে, বাবা, গ্রহণের সময় বিয়ে করতে হবে কেন? রাজন তখন বলে, আরে কিছু না বাবা, এটা আমাদের পরিবারের একটা রীতি, এই সময় বিয়ে হয়। এরপর লীলার বাবা রাজনের মায়ের কথা জিজ্ঞাসা করে। রাজন বলে, আমার মা খুব অসুস্থ, উনি সবসময় বাড়ির মধ্যেই থাকেন। এরপর তাদের পরিবারের রীতি অনুযায়ী লীলা আর রাজনের বিয়ে হয়ে যায়। বিয়ের পর লীলার বাবা আর তার দুই বোন লীলাকে সেখানে রেখে ফিরে যায়। আর সবচেয়ে অবাক করা বিষয় হলো, তাদের বিয়েটা হয়েছিল একেবারেই জঙ্গলের মধ্যে। গ্রহণ শেষ হওয়ার পর রাজন লীলাকে নিয়ে নিজের বাড়িতে ফিরে আসে। রাতের দিকে লীলা রাজনের কাছে তার মায়ের কথা জিজ্ঞাসা করে। রাজন বলে, এখন হয়তো মা ঘুমাচ্ছে, কাল গিয়ে মায়ের আশীর্বাদ নিয়ে নিও। এরপর গল্প আবার বর্তমান সময়ে ফিরে আসে। আগের রাতে লীলা যে সিঁড়ি থেকে পড়ে গিয়েছিল তাতে তার মাথায় সামান্য আঘাত লাগে। রাজন তখন তার মাথায় ওষুধ লাগিয়ে দেয়। আর বন্ধুরা, লীলা আগের রাতে যে বৃদ্ধ মহিলাকে দেখেছিল সেই মহিলাই আসলে রাজনের মা। রাজন লীলাকে বোঝাতে থাকে, লীলা, তুমি একা একা মায়ের কাছে যেও না, এখন মায়ের স্বভাবটা একটু অদ্ভুত, আমি তোমাকে আগেই বলেছিলাম। তখন লীলা জিজ্ঞাসা করে, কিন্তু মা ওই বেজির মাংসটা এভাবে কাঁচা কিভাবে খেয়ে ফেললো? দেখেই তো আমার গা ঘিন ঘিন করছে। রাজন তখন বলে, লীলা, আমার মা এখানকার অনেক বড় তান্ত্রিক ছিলেন, হয়তো সেই কারণেই তার অভ্যাসগুলো এমন হয়ে গেছে। উনি শুধু বেজির মাংস আর মদ খান, আর সবসময় সাদা রঙের শাড়ি পরেন। রাজনের এসব কথা শুনে লীলার কাছে ব্যাপারটা আরো অদ্ভুত লাগতে শুরু করে। এরপর লীলা রাজনের কাছে এসে বলে, বাড়িতে রান্না করার মতো কিছুই নেই, আমি বাজার থেকে কিছু কিনে নিয়ে আসছি, তুমি একটু রান্নাটা করে দাও। রাজন তখন বলে, ঠিক আছে, আমি রান্না করে দিচ্ছি। এরপর লীলা রাজনের কাছে এসে বলে, বাড়িতে রান্না করার মতো কিছুই নেই, আমি বাজার থেকে কিছু কিনে নিয়ে আসছি, তুমি একটু রান্নাটা করে দাও।
রাজন তাকে কিছু টাকা দিয়ে বলে, আশেপাশের লোকজনের সঙ্গে বেশি কথা বলবে না। এই গ্রামের মানুষজন আমাদের বাড়ি নিয়ে অনেক অদ্ভুত অদ্ভুত কথা বলে। তুমি সেসব নিয়ে বেশি মাথা ঘামিও না, বাজারে গিয়ে তাড়াতাড়ি ফিরে এসো। লীলা কিছু সবজি কিনে বাড়ির দিকে ফিরছিল। পথে সে ফুল বিক্রি করা এক মহিলাকে দেখতে পায়। লীলা তার কাছে গিয়ে ফুল কিনতে থাকে। তখন সেই ফুল বিক্রি করা মহিলা লীলাকে দেখে বলে, তুমি তো রাজনের বউ, তাই না? বিয়ের আগে তুমি কি রাজনের বাড়ি সম্পর্কে কিছুই জানতে না? এরপর মহিলাটি লীলাকে বলে, ওই বাড়িটা অভিশপ্ত, আর ওই বাড়ির কারণেই এই গ্রামটাও অভিশপ্ত হয়ে গেছে। গত 10 বছরে এই গ্রামের কোনো মহিলাই সন্তান জন্ম দিতে পারেনি। কেউ গর্ভবতী হলে তার সন্তান নষ্ট হয়ে যায়। এরপর ওই মহিলা লীলার বাড়ির কাছাকাছি থাকা একটি পরিবারের কথাও বলতে শুরু করে। একদিন এক মহিলা রাজনের বাড়ির আশেপাশে কিছু ভেষজ গাছ খুঁজছিল। সে মাটির ভেতর থেকে একটি ছোট গাছ তুলে ফেলতেই দেখা যায় সেই গাছের নিচে অনেকগুলো চুল রয়েছে। আর সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো, হঠাৎ সেই চুলগুলো ওই মহিলার হাতের চারপাশে পেঁচিয়ে যেতে শুরু করে। এরপর সেই মহিলার সঙ্গে কি হয়েছিল সেটা অবশ্য তখন আর জানা যায়নি। সেই মহিলাটা সেখানে মারা যায়। এই ঘটনা জানার পর ওই মহিলার স্বামী তার কয়েকজন বন্ধুকে একসঙ্গে জড়ো করে রাজনের বাড়ির ভেতরে যাওয়ার সিদ্ধান্ত নেয়। গ্রামের লোকজন আগে থেকেই জানত যে রাজনের বাড়িতে একটি বৃদ্ধ মহিলা থাকে। তাদের বিশ্বাস ছিল গ্রামে যত অঘটন ঘটে সবকিছুর পেছনে ওই বুড়ো মহিলাটি অর্থাৎ রাজনের মাই দায়ী। তাদের ধারণা ছিল ওই বৃদ্ধাকে মেরে ফেলতে পারলেই পুরো গ্রাম শান্ত হয়ে যাবে। এই চিন্তা করেই 3 জন লোক রাজনের বাড়ির কাছে যায়। কিন্তু তাদের মধ্যে একজন বাড়ির ভেতরে ঢোকার পর সেখানে আটকে যায়। ভেতর থেকে দরজা খোলা যাচ্ছিল না, আর বাইরে থাকা দুজনও কোনোভাবেই দরজা খুলতে পারছিল না। এরপর ভেতরে থাকা লোকটার সঙ্গে কি হয়েছিল সেটা আর কেউ জানতে পারেনি, কারণ তাকে আর কোনো দিনই দেখা যায়নি। এমনকি বাইরে থাকা ওই 2 লোকেরও পরে আর কোনো খোঁজ পাওয়া যায়নি। এরপর লীলা সেই বাড়ির একটি রুমে যায়। ঘরের ভেতরে অনেকগুলো পুতুল ঝুলতে দেখা যায়। দেখে মনে হচ্ছিল সেখানে কেউ ব্ল্যাক ম্যাজিক বা তন্ত্র সাধনার মতো কিছু করত। ঠিক তখনই হঠাৎ আয়নার মধ্যে লীলা রাজনের মাকে দেখতে পায়। সেই বৃদ্ধা লীলাকে ডাকতে থাকে, কিন্তু কয়েক সেকেন্ডের মধ্যেই আয়নায় লীলা নিজের মুখই দেখতে পায়। তখন লীলা ভাবতে থাকে, আমি কি তাহলে ভুল দেখলাম? এটা কি আমার মনের ভুল? ঠিক তখনই রাজন লীলার কাছে চলে আসে। রাজন তাকে বলে, লীলা, এখানে যে পুতুলগুলো দেখছো এগুলোর মধ্যে আত্মাবন্দী আছে। আমার মা আর আমার পূর্বপুরুষরা এই কাজই করতেন, খারাপ আত্মাদের বন্দি করে রাখা। মায়ের পর এখন এই কাজটা আমি করি, তবে প্রতিদিন করি না। যখনই টাকার দরকার হয় তখন মানুষদেরকে সাহায্য করি। এরপর একদিন লীলা আর রাজন বাইরে কোথাও গিয়ে বাড়ি ফিরছিল। হঠাৎ রাস্তায় লীলা অজ্ঞান হয়ে যায়। ঠিক সেই সময় ওই ফুল বিক্রি করা মহিলাটাও সেখান দিয়ে যাচ্ছিল। সে লীলাকে দেখে রাজনকে একটা সুখবর দেয়। সে বলে, তুমি বাবা হতে চলেছ। বাড়ির ভেতরে থাকা রাজনের মাও তাদের এই কথাগুলো শুনতে পায়। খবরটা শুনে প্রথমে সেও বেশ খুশি হয়ে যায়। এরপর লীলা আর রাজন গিয়ে রাজনের মাকে এই সুখবরটা জানায়। কিন্তু কথাটা শোনার পর রাজনের মা তেমন খুশি হয় না। সে রাজনকে বলে, এতে এত খুশি হওয়ার কি আছে? তুমি নিজেই একটা অপদার্থ, তোমার মতো আরেকটা অপদার্থই জন্ম নেবে। শাশুড়ির এই কথাগুলো শুনে লীলা খুব কষ্ট পায়। তখন রাজন তার মাকে বলে, মা, তুমি তো বলেছিলে তোমার একটা বংশধর চাই, তাহলে এখন তুমি এভাবে কথা বলছো কেন? রাজনের কথা শুনে তার মা হঠাৎ জোরে জোরে হাসতে শুরু করে। এদিকে লীলা কষ্ট পেয়েছে দেখে রাজন তার কাছে গিয়ে তাকে বোঝাতে থাকে, তুমি মায়ের কথায় কষ্ট পেও না। ধীরে ধীরে তুমি মায়ের কাছাকাছি যাও, দেখবে একসময় মা নিজেই তোমাকে পছন্দ করতে শুরু করবে। তখন লীলা বলে, আচ্ছা, বাচ্চার জন্ম না দেওয়া পর্যন্ত আমরা আমার বাড়িতে গিয়ে থাকতে পারি না? কিন্তু রাজন বলে, আমি মাকে একা রেখে কোথাও যেতে পারবো না। বিয়ের আগে আমি তোমাকে সবকিছুই আগেই জানিয়েছিলাম লীলা, তুমি মাকে ভালোবাসার চেষ্টা করো, দেখবে মাও তোমাকে ভালোবাসবে। এরপর লীলাও সেই মধ্য বৃদ্ধা অর্থাৎ নিজের শাশুড়ির সঙ্গে ভালো সম্পর্ক তৈরি করার চেষ্টা করতে থাকে। এভাবেই ধীরে ধীরে দিন কাটতে থাকে, আর লীলাও বেশ খুশি ছিল। একদিন লীলা আলমারিতে কাপড় গোছাচ্ছিল। তখন হঠাৎ আলমারির ভেতরে সে একটা ছোট প্লেটের মতো জিনিস দেখতে পায়। দেখে মনে হচ্ছিল সেটা হয়তো বেজির চামড়া দিয়ে তৈরি কোনো তাবিজ বা ফলক। তার উপর কিছু মন্ত্রের মতো লেখা ছিল, কিন্তু লীলা সেই মন্ত্রের কিছুই বুঝতে পারে না। এরপর একদিন লীলা রান্নাঘরে কিছু কাটছিল। হঠাৎ অসাবধানবশত তার আঙ্গুলে সামান্য কেটে যায়। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, ঠিক সেই সময় রাজনের মায়ের জিভেও সামান্য রক্ত দেখা যায়। বৃদ্ধা তখন লীলাকে কাছে রাখতে থাকে, লীলা, এখানে এসো। লীলা তখন মদের বোতল নিয়ে তার শাশুড়ির কাছে যায়। বৃদ্ধা বুঝতে পারে যে লীলার আঙ্গুলে আঘাত লেগেছে।
সে লীলার আঙুলটা ধরে নিজের মুখের কাছে নিয়ে যায় এবং তার রক্ত চুষতে শুরু করে। তারপর বলে, তোর রক্ত তো খুবই বিশুদ্ধ, তোর অবশ্যই বাচ্চা হবে। বৃদ্ধার এই কথা শুনে লীলা ভয় পেয়ে সেখান থেকে দৌড়ে চলে আসে, কিন্তু নিজের আঙ্গুলের দিকে তাকিয়ে সে আরো অবাক হয়ে যায়, কারণ তার আঙ্গুলে তখন কোনো ক্ষতই ছিল না। সেই রাতেই লীলা আবার তার শাশুড়ির ঘরে যায়। সঙ্গে ছিল মদ আর মাংস। লীলা খেয়াল করে ওই বৃদ্ধা সবসময় কারো না কারো সঙ্গে কথা বলে যাচ্ছে, অথচ ঘরের মধ্যে সেই বৃদ্ধা ছাড়া আর কাউকেই দেখা যায় না। পরের দিন রাজন কোথাও যাচ্ছিল, ঠিক তখনই শ্রীধর নামে এক লোক রাজনের কাছে আসে। সে রাজনকে বলে, আমি তোমার বড় ভাই, দূর সম্পর্কের বড় ভাই। এরপর শ্রীধর রাজনকে তার মা বাবার নাম বলতে থাকে, কিন্তু রাজন সেই নামগুলো জীবনে কখনো শোনেনি। তখন শ্রীধর বলে, রাজন, ওই ডাইনিটা আমাদের পুরো পরিবারকে শেষ করে দিয়েছে, এখন তোমাকেই ওই ডাইনিকে শেষ করতে হবে। এই কথা শুনে রাজন রেগে যায়। সে বলে, আপনি আমার মাকে ডাইনি বলছেন কেন? শ্রীধর তখন বলে, তোমার মা আসলেই একটা ডাইনি। নিজের লক্ষ্য পূরণ করার জন্য সে তোমাকে একটা মাধ্যম হিসেবে ব্যবহার করছে। তোমার মাই তো তোমাকে লীলাকে বিয়ে করতে বলেছিল, তাই না? লীলার গর্ভ থেকে একটা অসুর জন্ম নিতে চলেছে, আর সেই অসুর একদিন পুরো পৃথিবী ধ্বংস করে দেবে। রাজন শ্রীধরের এসব কথাকে সম্পূর্ণ বাজে কথা মনে করে, তাই আর কোনো কথা না বলে সে সেখান থেকে চলে যায়। অন্যদিকে লীলা তখন বাড়ির কাজ করছিল। হঠাৎ তার পেটে প্রচন্ড ব্যথা শুরু হয়। কিছুক্ষণ পরই তার গর্ভপাত হয়ে যায়। এই ঘটনা দেখে লীলা আর রাজন দুজনে ভেঙে পড়ে এবং খুব কাঁদতে থাকে, কিন্তু রাজনের মা এই খবরটা আগেই জেনে গিয়েছিল। আর আশ্চর্যের বিষয় হলো, খবরটা শুনে সে বরং খুব খুশি হয়ে যায়। পরে রাজনের মা রাজনকে নিজের কাছে ডেকে সান্ত্বনা দিতে থাকে। সে বলে, একটা সন্তান চলে গেছে বলে এভাবে কষ্ট পেও না, লীলা আবার মা হবে, আর সেই সন্তানই হবে এই বাড়ির উত্তরসূরি। রাজন তার মায়ের এই কথা লীলাকে গিয়ে বলে এবং তাকে বোঝানোর চেষ্টা করে, কিন্তু লীলা তখনও নিজের কষ্ট থেকে বের হতে পারেনি, কারণ তার প্রথম সন্তানটাই তো হারিয়ে গেছে। লীলা তাড়াতাড়ি তার শাশুড়ির কাছে গিয়ে জিজ্ঞাসা করতে থাকে, এই গ্রামের মহিলারা কেন মা হতে পারে না? সত্যি কি এই গ্রামটা অভিশপ্ত? তখন ওই বৃদ্ধা বলে, তুমি কি জানতে চাও, এই গ্রাম কেন অভিশপ্ত, নাকি তুমি জানতে চাও তুমি আবার কবে মা হতে পারবে? এই কথা বলে বৃদ্ধা লীলাকে নিজের কাছে টেনে নেয় এবং তার পেটের উপর হাত রাখে। তারপর বলে, তোমার থেকেই সবকিছু শুরু হবে। তুমি যখন মা হবে তখন এই গ্রামের অন্য মহিলারাও মা হতে পারবে। এদিকে সেদিন রাতেই ওই বৃদ্ধা নিজের ঘরে বসে কিছু অদ্ভুত রিচুয়াল করতে থাকে। অন্যদিকে লীলার সঙ্গেও অদ্ভুত কিছু ঘটতে শুরু করে। তার মনে হয় কেউ যেন তার সঙ্গে কিছু করছে। হঠাৎ লীলা ভয় পেয়ে ঘুম থেকে উঠে যায়, আর তখনই সে ছায়ার মধ্যে একটি অসুরের মতো অবয়ব দেখতে পায়। লীলা তাকে দেখতে পেতে সেই অসুরের মতো অবয়বটা ঘর থেকে দৌড়ে বেরিয়ে যায়, আর দরজাটাও আপনা আপনি বন্ধ হয়ে যায়। লীলা পুরোপুরি হতবাক হয়ে যায়। সে কিছুই বুঝতে পারে না আসলে সে কি দেখে ফেলল। পরের দিন লীলা যখন আয়নায় নিজের মুখ দেখতে পায়, তখন আয়নার মধ্যে সে দেখতে পায় লীলা নিজেই সেই বেজির মাংস খাচ্ছে, তাও আবার বেশ তৃপ্তি নিয়ে। আর একই সঙ্গে তার শরীরটাও ধীরে ধীরে একটা বৃদ্ধা মহিলার মতো দেখতে লাগে। ঠিক তখনই লীলা বুঝতে পারে সে প্রেগনেন্ট হয়ে গেছে। এরপর একদিন শ্রীধর রাজনের বাড়িতে আসে। তখন রাজন বাড়িতে ছিল না, শুধু লীলা ছিল। শ্রীধর লীলার কাছেও নিজের পরিচয় দিতে থাকে। সে বলে সে রাজনের অনেক দূরের আত্মীয়, কিন্তু রাজন কখনো লীলাকে শ্রীধরের ব্যাপারে কিছুই বলেনি, কারণ রাজনের কাছে শ্রীধরের কথাগুলো একেবারেই অর্থহীন মনে হয়েছিল। কথা বলতে বলতেই শ্রীধর বুঝতে পারে যে লীলা প্রেগনেন্ট। আসলে শ্রীধর নিজেও একজন তান্ত্রিক ছিল। সে তখন লীলাকে বলে, যদি পারো চুপচাপ এখান থেকে চলে যাও, তোমার জন্য সেটাই ভালো হবে। ঠিক তখনই শ্রীধর একটি মহিষের ডাক শুনতে পায়। সে লীলাকে বলে, আমাকে এখন যেতে হবে। এরপর দ্রুত নিজের গাড়ি নিয়ে সেখান থেকে চলে যায়। আর একটা বিষয় এখানে খেয়াল করার মতো ছিল যে শ্রীধরকে দেখলেই রাজনের মা যেন একটু ভয় পেত। সন্ধ্যার দিকে রাজন বাড়িতে ফিরে এলে লীলা তাকে সুখবরটা দেয় যে সে মা হতে চলেছে। এই খবর শুনে রাজন ভীষণ খুশি হয়ে যায়। এরপর লীলা শ্রীধরের ব্যাপারে রাজনকে বলতে থাকে। সে বলে, তোমার এক দূরসম্পর্কে বড় ভাই এসেছিল, তোমার সঙ্গে দেখা করতে চেয়েছিল। রাজন তখন বলে, কে জানে লোকটাকে, তুমি তার কথায় এত গুরুত্ব দিও না। ঠিক তখনই রাজনের মা রাজনকে নিজের কাছে ডেকে বলে, রাজন, কিছু মানুষ আমাদের পরিবারকে ধ্বংস করতে চায়, বিশেষ করে ওই শ্রীধর। নিজের সন্তানকে বাঁচাতে হলে তুমি শ্রীধরকেও মেরে ফেলতে পারো। এরপর দেখতে দেখতে কয়েকটা দিন কেটে যায়। অবশেষে প্রায় 9 মাস পর এক রাতে লীলার প্রসব বেদনা শুরু হয়। রাজন তখন গ্রামের মধ্যে গিয়ে এক বৃদ্ধা মহিলার কাছে সাহায্য চাইতে থাকে। প্রথমে সেই বৃদ্ধা রাজনের বাড়িতে যেতে একেবারে রাজি হচ্ছিল না।
কিন্তু রাজন তার পা ধরে অনেক অনুরোধ করতে থাকে। শেষ পর্যন্ত বৃদ্ধা রাজনের সঙ্গে তার বাড়িতে যেতে রাজি হয়। এরপর রাজন বাড়ি থেকে কিছু একটা আনতে কিছু সময়ের জন্য বাইরে যায়। সেই সময় বৃদ্ধা লীলার কাছে গিয়ে দেখে লীলা তো ইতিমধ্যে একটি সন্তানের জন্ম দিয়ে ফেলেছে। ঠিক তখনই ওই বৃদ্ধা আবার মহিষের ডাক শুনতে পায়। ভয় পেয়ে সে সেখান থেকে চলে যায়। এরপর আমাদের দেখানো হয় লীলার কাছে একটি মহিষ এসেছিল। রাজন দ্রুত বাড়িতে ফিরে এসে লীলাকে বিছানায় শুইয়ে দেয়। আর সবচেয়ে অবাক করার বিষয় হলো লীলার সন্তান তখন রাজনের মায়ের কোলে ছিল। সম্ভবত রাজনের মাই শিশুটিকে ডেলিভারি করেছিল। কিন্তু নিজের মায়ের কাছে কিছু একটা দেখে রাজন ভীষণ ভয় পেয়ে যায়। এরপর যতদিন যেতে থাকে রাজনের সে রাতের ভয়ঙ্কর ঘটনা দুঃস্বপ্ন বারবার মনে হতে থাকে। অন্যদিকে রাজনের মা সবসময় লীলার সন্তানকে নিজের কোলে নিয়ে রাখত। সেই ঘটনার পর থেকেই রাজন নিয়মিত মদ খাওয়া শুরু করে দেয়। লীলা বারবার তাকে জিজ্ঞাসা করতে থাকে, সেই রাতে তুমি আসলে কি দেখেছিলে? কিন্তু রাজন লীলাকে কিছুই বলে না। শুধু তাই নয়, আগের মতো লীলার যত্ন আর নেয় না, এমনকি নিজের সন্তানকেও ছুঁতে চায় না। একদিন রাজনের মা লীলাকে নিজের কাছে ডেকে শিশুটিকে তার কাছে দিতে বলে। সে বলে, তুমি তোমার কাজ করো, আমি আমার নাতির সঙ্গে খেলবো। এরপর থেকে রাজনের মা প্রতিদিন ওই শিশুটির সঙ্গে খেলতে থাকে। এই পরিবারের নতুন সন্তানের নাম রাখা হয় শ্রীকুট্টান। এরপর কয়েক বছর কেটে যায়। শ্রীকুট্টানও ধীরে ধীরে বড় হতে থাকে। কিন্তু রাজনের মধ্যে কোনো পরিবর্তনই দেখা যায় না। সে নিজের ছেলেকে ভালোবাসে না, তার সঙ্গে সময় কাটায় না, আর সব সময় মদ খেয়েই পড়ে থাকে। লীলা অনেকবার রাজনকে বোঝানোর চেষ্টা করে, কিন্তু রাজন কিছুতেই তার কথা শোনে না। একদিন রাজন একটি বেজি মেরে তার মাংস কেটে রেখে দেয়। তখন শ্রীকুট্টান সেখানে এসে সেই মাংসের দিকে খুব আগ্রহ নিয়ে তাকাতে থাকে। মাংসের গন্ধ তার কাছে খুব ভালো লাগতে থাকে। রাজন দূর থেকে শ্রীকুট্টানের এই আচরণগুলো লক্ষ্য করতে থাকে। এরপর একদিন রাজন মদ খেয়ে পুরোপুরি মাতাল হয়ে গেলে শ্রীকুট্টান সেই বেজির মাংস আর মদের বোতল তার দাদির কাছে নিয়ে যেতে শুরু করে। সেই দিন থেকে প্রতিদিন শ্রীকুট্টানই এই কাজ করতে থাকে। রাজন একটা বেজি মেরে তার মাংস কেটে রাখত, আর শ্রীকুট্টান সেই মাংস আর মদের বোতল নিয়ে তার দাদির কাছে দিয়ে আসত। এরপর একদিন শ্রীকুট্টান সেই পুতুলে ভরা ঘরে চলে যায়। সেখানে একটা পুতুলে পেরেক ঠুকতে ঠুকতে সে কিছু একটা মন্ত্র পড়তে থাকে। শ্রীকুট্টানের আওয়াজ শুনে লীলা সেখানে আসে। তারপর তাকে বকাঝকা করে সেখান থেকে বের করে দেয়। পরের দিন আমরা দেখি শ্রীকুট্টান কয়েকজন বাচ্চার সঙ্গে খেলছিল। খেলার সময় একটা বাচ্চা শ্রীকুট্টানকে হালকা করে মেরে দেয়। এতে শ্রীকুট্টান হঠাৎ রেগে যায়। তখনই তার চোখের রং ধীরে ধীরে বদলাতে শুরু করে। ঠিক তখনই একটা বাচ্চার মা সেখানে এসে নিজের সন্তানকে বকাঝকা করে সঙ্গে নিয়ে যেতে থাকে। সে বলতে থাকে, আমি তোমাকে কতবার বলেছি ওই শ্রীকুট্টানের সঙ্গে খেলবে না। ওই মহিলাটি তখন প্রেগনেন্ট ছিল। শ্রীকুট্টান তার হাতটা ওই মহিলার পেটের কাছে রাখে। এতে মহিলাটি ভয় পেয়ে তাড়াতাড়ি নিজের সন্তানকে নিয়ে সেখান থেকে চলে যায়। এরপর লীলাও শ্রীকুট্টানের কাছে এসে একটা লাঠি দিয়ে তাকে মারতে থাকে, কারণ শ্রীকুট্টান ওই বাচ্চাগুলোকে তাদের বাড়ির কাছে নিয়ে এসেছিল। অথচ লীলা তাকে আগে থেকেই বাড়ির আশেপাশে বাচ্চাদেরকে নিয়ে আসতে নিষেধ করেছিল। লীলা যখন তাকে মারছিল তখন দূর থেকে একটা মহিষের ডাক শোনা যাচ্ছিল। শ্রীকুট্টান তখন নিজের মায়ের উপরই রেগে গিয়ে বলতে থাকে, আমাকে মারবে না। ঠিক তখন রাজনও ঘটনাটা দেখে শ্রীকুট্টানকে মারতে শুরু করে। পরে লীলা নিজেই রাজনকে থামায়। কিন্তু সেই রাতেই একটা ভয়ঙ্কর ঘটনা ঘটে। যে মহিলার পেটের কাছে শ্রীকুট্টান হাত রেখেছিল সেই মহিলার গর্ভপাত হয়ে যায়। এদিকে রাজন প্রচুর মদ খেয়ে বাড়ি ফিরছিল। তখন কয়েকজন গ্রামবাসী তাকে ঘিরে ধরে সতর্ক করতে থাকে। তারা বলে, এই গ্রামে যত অঘটন ঘটছে সবকিছুর জন্য তোমার ছেলে শ্রীকুট্টান দায়ী। তোমরা হয় এই গ্রাম ছেড়ে চলে যাও, না হলে শ্রীকুট্টানকে আর বাড়ির বাইরে বের হতে দিও না। এরপর রাজন শ্রীধরের কাছে যায়। রাজনকে দেখে শ্রীধর বলে, আরে রাজন, এত বছর পর তোমার আমার কথা মনে পড়লো। আমি জানতাম একদিন না একদিন তুমি ঠিকই আমার কাছে আসবে। রাজন তখন বলে, ওই বাড়িতে আসলে কি হচ্ছে সেটা আমাকে জানতেই হবে। তখন শ্রীধর রাজনকে কিছু সত্য কথা বলতে শুরু করে। সে বলে, সেদিন তুমি যদি তোমার মাকে মেরে ফেলতে তাহলে এসব কিছুই ঘটতো না, কিন্তু তুমি আমার কথা বিশ্বাস করনি, আর এখন আমার কাছে আসতেও অনেক দেরি করে ফেলেছ। রাজন বলে, আমি কিভাবে নিজের মাকে নিজের হাতে মারতে পারি? শ্রীধর তখন বলে, সে তোমার মাই নয়, তোমার আসল মা তো তোমার 18 বছর বয়সে থাকতেই মারা গিয়েছিল। এখন যে তোমার বাড়িতে আছে সেটা একটা দুষ্ট আত্মা। অনেক আগে একটা মহিষের রূপে থাকা দানব তোমার মাকে নিজের নিয়ন্ত্রণে নিয়ে নিয়েছিল। এরপর শ্রীধর আরো ভয়ঙ্কর একটা সত্য জানায়। সে বলে, শ্রীকুট্টানও আসলে তোমার আর লীলার সন্তান নয়, সে ওই দানবের সন্তান।
ওই দানবকে পৃথিবীতে নিয়ে আসার জন্য তোমার মা লীলাকে ব্যবহার করেছে। শ্রীধর আরো বলে, শ্রীকুট্টান মাত্র 10 বছর পর্যন্ত মানুষ হিসেবে থাকবে, তারপর সে একটা রাক্ষসে পরিণত হবে, আর আগামীকালই তার 11 বছর পূর্ণ হবে। তুমি একদম সঠিক সময়ে আমার কাছে এসেছো। এরপর শ্রীধর রাজনের মায়ের অতীতের একটা দীর্ঘ কাহিনী বলতে শুরু করে, যেটা রাজন এতদিন জানতই না। অনেক বছর আগে এক শিকারী পরিবারে রাজনের মা কান্তি জন্মগ্রহণ করেছিল। ছোটবেলা থেকেই সেই পরিবারের অন্য মেয়েদের থেকে অনেকটাই আলাদা ছিল। শুধু তাই নয়, দেখতে সে খুবই সুন্দরী ছিল। তার উজ্জ্বল চোখ আর লম্বা চুল ছিল। রাজনের মায়ের মামা তাকে তন্ত্রবিদ্যা শেখানোর জন্য এক গুরুজির কাছে নিয়ে যায়। সেই পরিবারে শুধু মেয়েদেরকে মন্ত্র আর তন্ত্রবিদ্যা শেখানো হতো। সোমেশ্বরী নামে এক মহিলা সেখানে গুরু ছিলেন। সোমেশ্বরীর 2 সন্তান ছিল, এক মেয়ে আর এক ছেলে। মেয়ের নাম ছিল আইলিয়া আর ছেলের নাম মালিগান। আইলিয়ার অবশ্য আগেই বিয়ে হয়ে গিয়েছিল। দিন যত যেতে থাকে, রাজনের মা কান্তি তন্ত্রবিদ্যা খুব ভালোভাবে শিখতে শুরু করে। তার প্রতিভা দেখে সোমেশ্বরী নিজেই অবাক হয়ে যায়। সোমেশ্বরীর কাছে তন্ত্রবিদ্যার একটি বড় গ্রন্থ ছিল। তিনি কান্তিকে সেই বইয়ের প্রায় সবকিছু শেখান, কিন্তু বইয়ের কিছু অংশ তাকে শেখানো হয়নি। সেই অংশের নাম ছিল রক্তার্থ। কিন্তু এই বিষয়টা কান্তির মনে কৌতূহল তৈরি করে। সে ভাবতে থাকে, আমার গুরুজি যে অংশটা আমাকে শেখাননি, সেই অংশে এমন কি আছে। ঠিক সেই সময় দূরে জঙ্গল থেকে একটা অশুভ শক্তি তাদের গ্রামে আসতে শুরু করে। তখন সোমেশ্বরী কোনো একটা কাজে অন্য গ্রামে গিয়েছিল। সেই অশুভ শক্তিকে আটকানোর জন্য রাজনের মা কান্তি আর কয়েকজন শিষ্য একসঙ্গে তার বিরুদ্ধে লড়াই করতে শুরু করে। কিন্তু শেষ পর্যন্ত কান্তি একাই সেই অশুভ শক্তিকে বন্দী করে ফেলে। এটা দেখে গ্রামের সবাই তার প্রশংসা করতে থাকে, আর এই প্রশংসা পেয়ে ধীরে ধীরে তার মধ্যে অহংকার জন্ম নিতে শুরু করে। যে গ্রন্থের ওই অংশ পড়তে তাকে নিষেধ করা হয়েছিল, শেষ পর্যন্ত সে সেই অংশটাও পড়তে শুরু করে। আর সেই অংশ পড়ার পর সে জানতে পারে ওই মন্ত্রের মাধ্যমে যে কোনো মানুষকে নিজের বশে আনা যায়। শুধু তাই নয়, কাউকে হত্যা করে তার আত্মাকেও নিজের নিয়ন্ত্রণে আনা সম্ভব। এই ভয়ঙ্কর রহস্য জানার পর কান্তি মালিগানকে নিজের বশে নিয়ে তাকে বিয়ে করে। কিন্তু বিয়ের পর সেই মালিগানকেও মেরে ফেলে। এরপর মালিগানের আত্মাকে ব্যবহার করে একটি দানবকে পৃথিবীতে ডেকে আনে। এর ফলে রাজনের মা আরও শক্তিশালী হয়ে ওঠে। নিজে সেই শক্তি ব্যবহার করে সে সোমেশ্বরীর পুরো পরিবারকে শেষ করে দেয়। তবে আহলিয়ার ছেলে তখনও বেঁচে ছিল। এরপর একসময় কান্তি জানতে পারে সে নিজেও মা হতে চলেছে। সন্তান জন্মানোর পর সে সেই ছেলের নাম রাখে রাজন। এরপর একদিন রাজনের মা একটি পাহাড়ের উপর চলে যায়। সেখানে যাওয়ার পর হঠাৎ তার সমস্ত শক্তি অনেকটাই কমে যায়, এমনকি অল্প সময়ের মধ্যেই তার শরীরও যেন খুব দ্রুত বৃদ্ধ হয়ে যায়। নিজের শক্তি আবার ফিরে পাওয়ার জন্য তার এক নতুন মহিলার প্রয়োজন ছিল, আর সেই কারণে সে লীলাকে বেছে নেয়। আসলে রাজনের মায়ের পুরো পরিকল্পনাই ছিল, যখন শ্রীকুট্টান পুরোপুরি একটি রাক্ষসে পরিণত হবে, তখন সে লীলার শরীর নিজের দখলে নিয়ে নেবে। আর এখানে আরও একটা বড় সত্য সামনে আসে, শ্রীধর আর কেউ নয়, সে আসলে আহলিয়ার ছেলে। এদিকে রাজনের মাও এতদিন রাজনকে নিজের বশে রেখেছিল। সেই কারণে রাজন সবসময় কোনো প্রশ্ন না করে নিজের মায়ের কথা শুনে আসছিল। সব কথা শোনার পর রাজন নিজের মায়ের কাছে গিয়ে তাকে বেজির মাংস আর মদ খেতে দেয়। তারপর তার নিজের চুল ব্যবহার করে তাকে মেরে ফেলে, কারণ রাজনের মায়ের সমস্ত তান্ত্রিক শক্তি তার চুলের মধ্যেই ছিল। এরপর পরের দিন শেষকৃত্যের জন্য লীলার পরিবারের লোকজনও সেখানে এসে পৌঁছায়। রাজন আর তার শ্বশুর মিলে রাজনের মায়ের মৃতদেহটা তোলার চেষ্টা করতে থাকে, কিন্তু অবাক করার মতো বিষয় হলো মৃতদেহটা কিছুতেই উঠছিল না। মনে হচ্ছিল তার শরীরটা অসম্ভব ভারী হয়ে গেছে। পরে রাজন বুঝতে পারে আসল ব্যাপারটা কি। সে কান্তির চুলের বেনিটা কেটে দেয়, আর সঙ্গে সঙ্গে সেই মৃতদেহটা খুব সহজেই উঠিয়ে ফেলা যায়। এর আগে শ্রীধর রাজনকে সবকিছু বলে দিয়েছিল কিভাবে কান্তি আর সেই দুষ্ট শয়তানকে শেষ করতে হবে। সবকিছু শেষ হওয়ার পর লীলার বাবা রাজনকে বলে, তোমরা এই বাড়িটা ছেড়ে দাও, আমাদের গ্রামের বাড়িতে চলে আসো। লীলাও রাজনকে একই কথা বলতে থাকে, কিন্তু রাজন রাজি হয় না। সে বলে, কিছু বিষয় আছে যেগুলো আমি তোমাদেরকে বলতে পারবো না, আমাকে আর শ্রীকুটানকে এখানেই থাকতে হবে, আপনারা চলে যান। এইভাবেই রাজন তার শ্বশুর বাড়ির লোকজনকে সেখান থেকে চলে যেতে বাধ্য করে। তবে এখানে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় ছিল, প্রথমে কান্তিকে পুরোপুরি শেষ করতে হবে, কারণ তার শরীর মারা গেলেও তার আত্মা তখনও ওই বাড়ির আশেপাশে ঘুরে বেড়াচ্ছিল, তাই তার আত্মাকেও শেষ করতে হবে। এরপর রাজনকে নিজের ছেলেকেও শেষ করতে হবে, তাহলে ওই দানব পুরোপুরি শেষ হবে। কিন্তু রাজন এই কথাগুলোর কিছুই তার স্ত্রী লীলাকে জানায়নি।
পরের দিন শ্রীধর তার এক মহিলা সহকারীকে সঙ্গে নিয়ে রাজানের বাড়িতে আসে। এরপর তারা শ্রীকুট্টানকে দিয়ে টানা 2 দিন ধরে কিছু অদ্ভুত রিচুয়াল করতে থাকে। সেই রিচুয়ালটা ছিল বেশ ভয়ঙ্কর এবং অদ্ভুত। এই রিচুয়ালের মাধ্যমেই জানা যায় কান্তির আত্মা এখনো ওই বাড়ির আশেপাশেই ঘুরে বেড়াচ্ছে। অবশেষে 3য় দিনে শ্রীধরের সেই মহিলা সহকারী শ্রীকুট্টানকে বেঁধে রাখার চেষ্টা করে, কিন্তু শ্রীকুট্টানকে কোনোভাবেই নিয়ন্ত্রণ করা যাচ্ছিল না। অনেক কষ্টে শ্রীধর তাকে নিয়ন্ত্রণে এনে একটি নির্দিষ্ট জায়গার মধ্যে বসিয়ে রাখতে সক্ষম হয়। লীলা যাতে এই কাজটা থামাতে না পারে সেই জন্য রাজান তাকে একটা ঘরের মধ্যে আটকে রাখে। এরপর শ্রীকুট্টান হঠাৎ একটি মহিষের মতো ভয়ঙ্কর শব্দ করতে থাকে। তখনই বোঝা যায় তার মধ্যে থাকা শক্তি কতটা ভয়ঙ্কর হয়ে উঠেছে। তার সেই শক্তির সামনে শ্রীধরের তান্ত্রিক শক্তিও কোনো কাজ করছিল না। শ্রীকুট্টান শ্রীধর আর তার সহকারীকে আক্রমণ করতে শুরু করে। শেষ পর্যন্ত রাজান নিজেই নিজের ছেলেকে নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে এবং তাকে একটা গাছের কাছে নিয়ে আসে, কারণ শ্রীকুট্টানকে শেষ করলেই ওই দানবেরও মৃত্যু হবে। কিন্তু সমস্যা হলো শ্রীকুট্টান যতই ভয়ঙ্কর হয়ে উঠুক না কেন, সে তো রাজানের নিজের ছেলে, তাই রাজান তাকে কিছুতেই শেষ করতে পারছিল না। ঠিক সেই সময় লীলা একটি তীরের সাহায্যে রাজানের উপর আক্রমণ করে তাকে থামিয়ে দেয়। এরপর দেখা যায় রাজান যেভাবে এতদিন নিজের মায়ের জন্য সবকিছু করে এসেছে, ঠিক একইভাবে লীলাও এখন নিজের ছেলেকে বাঁচানোর জন্য সবকিছু করতে শুরু করেছে। সে বেজি মেরে তার মাংস তৈরি করে শ্রীকুট্টানকে সেই মাংস আর মদ খাওয়াতে থাকে। আর ধীরে ধীরে শ্রীকুট্টানের শরীরেও সেই দানবের মতো পরিবর্তন দেখা দিতে শুরু করে। আর এভাবেই এই সিরিজটি শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এই ছিল সিজন 1 এর গল্প। আশা করি এই সিরিজের গল্পটি আপনাদের ভালো লেগেছে। তবে সিরিজের পার্ট 2 এখনো আসেনি, তাই আপনাদেরকে একটু অপেক্ষা করতে হবে। তো বন্ধুরা, এই এক্সপ্লেনেশন আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটি লাইক এবং শেয়ার করে দিন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।